বন্ধুরা, আমি পূজা। মাত্র 1 মাস হলো আমার বিয়ে হয়েছে। ভেবেছিলাম এই নতুন সংসার হবে ভালোবাসা, হাসি আর আনন্দে ভরা। কিন্তু আমার সব স্বপ্ন যেন মুহূর্তেই ভেঙে গেল। কারণ বিয়ের কয়েক দিনের মধ্যেই আমি জানতে পারলাম আমার স্বামী সৌদি আরবে ড্রাইভারের কাজ করেন। বিয়ের 1 মাস পরেই তাকে ফিরে যেতে হবে। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। এত তাড়াতাড়ি কেন তিনি চলে যাবেন? আমি তো ভেবেছিলাম স্বামী স্ত্রী মিলেই সংসার সাজাব, একে অপরকে চিনব, বুঝব। অথচ আমার চোখের সামনেই যেন সব কিছু মাটি হয়ে গেল। তার চলে যাওয়ার দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। বিমানবন্দরে বিদায়ের মুহূর্তে তার মুখটা মনে হচ্ছিল অচেনা। তিনি শান্ত, গম্ভীর কণ্ঠে বললেন, পূজা, তোমাকে একা থাকতে হবে। আমি বছরে একবার ফিরব, শুধু 1 মাসের জন্য। তুমি শক্ত থেকো। আমি হেসে মাথা নাড়লাম, কিন্তু ভেতরে ভেতরে বুক ফেটে কান্না আসছিল। বাড়ি ফিরে যখন একা ঘরে ঢুকলাম, মনে হলো আমার চারপাশটা শূন্য হয়ে গেছে। দিনগুলো কেটে যেত, কিন্তু রাতগুলো যেন অগণিত দীর্ঘ হয়ে উঠত। রাতের নিস্তব্ধতা, অন্ধকার আর একাকিত্ব সব মিলিয়ে আমার মনে হচ্ছিল আমি যেন এক বিশাল মরুভূমিতে একা দাঁড়িয়ে আছি। প্রতিদিন রাতে আমি ঘুমোতে পারতাম না। অনেক সময় মোবাইলে সিনেমা চালাতাম, পুরনো গান শুনতাম বা চুপচাপ জানলার দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু যতই সময় কাটানোর চেষ্টা করতাম, ততই বুঝতাম আমার জীবনের সবচেয়ে বড় ঘাটতি হল সঙ্গীর অনুপস্থিতি। এক রাতে নিজের মনকে বুঝিয়ে বললাম, না পূজা, তোমাকে শক্ত হতে হবে। একা থেকেও তোমাকে মানিয়ে নিতে হবে। কিন্তু ভেতরে ভেতরে জানতাম এটা এত সহজ হবে না। বন্ধুরা, স্বামী চলে যাওয়ার পর আমার দিনগুলো ছিল একেবারে সাদামাটা। সকালে ঘরের কাজ, দুপুরে রান্না আর বিকেলে চুপচাপ বারান্দায় বসে থাকা। চারপাশে সবাই থাকলেও আমার মনে হতো আমি একেবারে একা। আমার শাশুড়ি ছিলেন নিরিবিলি মানুষ, রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। স্বামীর ছোট ভাই বোনেরা বাইরে হোস্টেলে থেকে পড়াশোনা করত। ফলে বাড়ির মধ্যে সত্যিকারের সঙ্গী বলতে ছিল শুধু আমার ভাতিজা। সে ছিল হাসিখুশি, প্রাণবন্ত এক তরুণ। বিশ্ববিদ্যালয়ে পড়ে শরীরচর্চায় ভীষণ আগ্রহী। ওর মুখে সব সময় একরাশ হাসি লেগে থাকত। সন্ধ্যাবেলায় আমি একা বসে থাকলে সে এসে গল্প করত, বিশ্ববিদ্যালয়ের ক্লাস, বন্ধুদের মজার ঘটনা কিংবা ভবিষ্যতের স্বপ্ন সবই শোনাত। প্রথম দিকে আমি খুব একটা মনোযোগ দিতাম না। কিন্তু ধীরে ধীরে বুঝলাম এই গল্পগুলোই আমার একঘেয়ে দিনগুলিতে নতুন রং আনছে। ওর হাসি শুনলে মনে হতো ঘরের ভারী পরিবেশটা হালকা হয়ে যাচ্ছে। এক সন্ধ্যায় আমি বারান্দায় বসেছিলাম। মনে হচ্ছিল বুকটা ভারী হয়ে আছে। হঠাৎ ভাতিজা এসে বলল, চাচি, আপনি এত চুপচাপ কেন? জানেন তো, চুপচাপ থাকলে মন খারাপ আরও বাড়ে। আসুন, আমি একটা গল্প শোনাই। তারপর শুরু হলো ওর গল্প বলা। আমি অবাক হয়ে দেখলাম, সত্যিই তো। ওর সাথে কথা বলতে বলতে আমার মনটা হালকা হয়ে যাচ্ছে। অনেকদিন পরে আমি বুক ভরে হেসেছিলাম সেদিন। এরপর থেকে যেন নীরব এক বন্ধুত্ব তৈরি হলো আমাদের মধ্যে। কোনো শব্দে নয়, চোখের কোণেই বোঝা যেত আমরা একে অপরকে সঙ্গ দিচ্ছি। সে হয়তো জানত না আমি ভেতরে কতটা ভাঙা, কিন্তু ওর সরল আচরণ আমার একাকিত্বকে কিছুটা হলেও ভুলিয়ে দিত। তবে ভেতরে ভেতরে একটা প্রশ্ন জেগে উঠত। এই যে আমি ওর সাথে এতটা স্বস্তি পাচ্ছি, এটা কি শুধু পারিবারিক বন্ধন, নাকি একাকিত্ব আমাকে অতিরিক্ত সংবেদনশীল করে তুলছে? প্রশ্নটা থেকে গেল মনে, আর গল্প চলতে থাকল প্রতিদিন। দুপুরের রোদ ঝলমলে, তবে গ্রামের ভেতরে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। কাকের ডাকও শোনা যাচ্ছে না। রত্নার মনও আজ অদ্ভুত অশান্ত। সকালে সংসারের কাজকর্ম শেষ করে সে উঠোনে বসেছিল, অথচ মন বারবার যেন অদৃশ্য কোনো প্রশ্নে ভারী হয়ে আসছিল। রত্নার স্বামী প্রবীর সকালে কাজে বেরিয়েছে, বিকেলের আগে ফেরা নেই। শ্বশুরমশাইও তেমন একটা বাইরে বেরোতে চান না। তিনি বারান্দায় বসে পাটির উপর শুয়ে থাকেন, শরীর ভেঙে গেছে বয়সের কারণে। এমন সময় হঠাৎ পাশের ঘরে শোনা গেল কান্নার শব্দ। রত্না প্রথমে ভেবেছিল হয়তো ভুল শুনেছে। কিন্তু না, এবার স্পষ্ট শোনা গেল চুপচাপ কারো মৃদু কান্না। সে ঘরের দিকে এগিয়ে গেল। সেখানে তার দেবর অর্ণব পড়াশোনা করছিল। রত্না ঢুকতেই অর্ণব তড়িঘড়ি করে চোখ মুছে বই খুলে রাখল। রত্না অবাক হয়ে জিজ্ঞেস করল, অর্ণব, কাঁদছিলি কেন? কি হয়েছে? অর্ণব প্রথমে মুখ খুলল না। শুধু মাথা নিচু করে চুপ করে রইল। রত্না এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। কিছু তো বল।
আমি কি তোর দিদির মতো নই? অর্ণব একটু ইতস্তত করে অবশেষে বলল, দিদি, আমি খুব একা হয়ে যাচ্ছি। পড়াশোনার চাপ, ভবিষ্যতের দুশ্চিন্তা, আর উপর থেকে আত্মীয় স্বজনের কথা। কেউ বোঝে না আমাকে। রত্না থম মেরে গেল। নিজের বুকের ভেতরে যেন হাহাকার ছড়িয়ে পড়ল। সে নিজেও তো কতদিন ধরে অদৃশ্য একাকিত্বে ডুবে আছে। স্বামী ব্যস্ত, সংসারের খুঁটিনাটি দায়িত্ব, আর ভেতরে জমে থাকা অভাব অভিযোগ কারো সাথে ভাগ করার মতো কেউ নেই। অর্ণব আবার বলল, দিদি, মাঝে মাঝে মনে হয় আমি যদি কারো কাছে মনের কথা খুলে বলতে পারতাম। রত্না অর্ণবের দিকে গভীরভাবে তাকিয়ে রইল। মনে হল দুই ভিন্ন বয়স, ভিন্ন অভিজ্ঞতার মানুষ, অথচ একই জায়গায় দাঁড়িয়ে আছে একাকিত্বের অন্ধকারে। সেদিন থেকেই রত্না সিদ্ধান্ত নিল অর্ণবের পাশে থাকবে সে। অন্তত মনের কথা শোনার মতো একজন হলেও যেন থাকে ওর জীবনে। কিন্তু এই সিদ্ধান্ত যে পরে তাদের জীবনে এক নতুন ঝড় ডেকে আনবে, সেটা তখন রত্নার কল্পনাতেও ছিল না। শরতের ভোর, বাতাসে হালকা শিউলির গন্ধ ভাসছে। উঠোনে বসে রত্না ধানের আটি বাজছিল। হঠাৎ পাশের ঘর থেকে অর্ণব ডাক দিল, দিদি, একটু আসবি? একটা সমস্যায় পড়েছি। রত্না হাত ধুয়ে ঘরে ঢুকল। অর্ণবের সামনে খোলা ছিল কলেজের কাগজপত্র, ভর্তি ফর্ম আর টিউশন ফির হিসাব। অর্ণব হালকা গলায় বলল, দিদি, ফর্ম ফি দিতে হবে, কিন্তু বাবার কাছে বলার সাহস পাচ্ছি না। বাড়িতে এত টানাপোড়েন চলছে। যদি টাকা জোগাড় না হয় ভর্তি মিস হয়ে যাবে। রত্নার বুক হুহু করে উঠল। তারও তো স্বপ্ন ছিল একদিন পড়াশোনা করবে, দূরে কোথাও গিয়ে নিজের একটা পরিচয় গড়বে। সংসারের চাপে তা আর হল না। এখন মনে হচ্ছে অর্ণব যেন তার অসম্পূর্ণ স্বপ্ন বয়ে নিয়ে চলেছে। সে শান্ত গলায় বলল, চিন্তা করিস না, আমি দেখে নিচ্ছি। যা দরকার আমি ব্যবস্থা করব। অর্ণব বিস্ময়ে তাকিয়ে রইল। যেন প্রথমবার দেখল তার ভরসার মানুষ আর কেউ নয়, এই দিদি। দিনগুলো কেটে যাচ্ছিল। অর্ণব পড়াশোনার জন্য ব্যস্ত, রত্না তার পাশে থেকে সব দায়িত্ব ভাগ করে নিচ্ছে। একসাথে পড়ার বই সাজানো, প্রয়োজনীয় কাগজপত্র খুঁজে দেওয়া, সবকিছুতে রত্না যেন অর্ণবের ছায়া। এমন সময় গ্রামে শুরু হলো কানাঘুষা। কেউ বলল, বৌদিদেবরের মধ্যে এত বোঝাপড়া, নেহাতি সন্দেহজনক। অন্য কেউ যোগ করল, প্রবীর তো সারাদিন বাইরে থাকে, তখন কি ঘটে কে জানে। এইসব কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। রত্না প্রথমে পাত্তা দিল না, কিন্তু একদিন প্রতিবেশী জেঠিমা সরাসরি বলে ফেলল, বৌমা, গ্রামের লোক যা বলছে তা ভালো শোনাচ্ছে না, সাবধানে থেকো। রত্নার ভেতরে ঝড় বয়ে গেল। সে তো কেবল একজন মানুষের কষ্ট লাঘব করতে চাইছে। অর্ণবকে আগলে রাখতে চাইছে যেন ওর ভবিষ্যৎ নষ্ট না হয়। অথচ সমাজ সেই সম্পর্ককে অন্য চোখে দেখতে শুরু করেছে। সন্ধ্যায় উঠোনে বসে রত্না চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। অর্ণব এসে বলল, দিদি, তোকে কষ্ট দিচ্ছি আমি। যদি আমার কারণে তোর নাম খারাপ হয়, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। রত্নার চোখ ভিজে এলো। সে দৃঢ় গলায় বলল, না অর্ণব, তুই কোথাও যাবি না। আমি আছি তোর পাশে। সমাজের কথা আমি দেখব। তুই শুধু স্বপ্নের পথে এগিয়ে যা। কিন্তু রত্না জানত না, এই প্রতিজ্ঞাই তাকে একদিন সমাজের সামনে কঠিন পরীক্ষার মুখে দাঁড় করাবে। শীতের বিকেল। উঠোনে তুলসী গাছের তলায় প্রদীপ জ্বলছে। চারপাশে কুয়াশার আস্তরণ, অথচ রত্নার মনে যেন আরও ঘন অন্ধকার নেমে এসেছে। গত কয়েকদিন ধরে গ্রামে গুজব আরও বেড়েছে। কেউ রাস্তায় দেখলেই খোঁচা মেরে বলে, বৌদিদেবরের সখ্য বড় গভীর। কারো ফিসফাস, এমনটা হলে তো পরিবারের সম্মান থাকে না। রত্না মুখ বুজে সব সহ্য করত। কিন্তু কথা গিয়ে পৌঁছল অবশেষে শ্বশুরের কানে। সন্ধ্যায় খাওয়ার পর শ্বশুর রাগে গর্জে উঠলেন, রত্না, তুই কিসব শুনছি? সংসারের মান মর্যাদা শেষ করে দিলি নাকি? দেবরের সাথে এতটা ঘনিষ্ঠ হওয়া কি শোভা পায়? রত্না কেঁপে উঠল। মুখ শুকিয়ে গেল। সে বুঝিয়ে বলার চেষ্টা করল, বাবা, অর্ণবকে আমি ছেলের মতো দেখি। ওর পড়াশোনা, ওর ভবিষ্যৎ, শুধু সেই দায়িত্বই নিয়েছি। কিন্তু শ্বশুর শুনলেন না। মানুষ যা দেখে তাই বলে। সমাজের কাছে আমরা কিভাবে মুখ দেখাব? অর্ণব এগিয়ে এসে গলা উঁচু করল, দাদু, দিদির কোনো দোষ নেই। সব আমার জন্য। আমি যদি কষ্টে না ভুগতাম, দিদিও আমার পাশে দাঁড়াত না।
কথাগুলো শোনার পরও শ্বশুরের মন শান্ত হল না। তিনি গম্ভীর গলায় বললেন, অর্ণব, তুই এখন থেকে দূরে থাকবি। রত্না, তুইও সাবধান। সংসার ভাঙার নাম যেন না আসে। রাতে শোবার ঘরে প্রবীর ফিরে এসে মুখ গম্ভীর করে বসে রইল। কিছুক্ষণ চুপ থেকে বলল, রত্না, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু গ্রামের লোকের মুখ বন্ধ করা যায় না। তোকে এখন থেকে খুব সাবধানে চলতে হবে। রত্না মনের ভেতর কান্না চেপে রাখল। সে জানত তার উদ্দেশ্য নির্মল, কিন্তু সমাজ আর পরিবারের চোখে সেই নির্মলতা বোঝানো কত কঠিন। অন্যদিকে অর্ণব ভেতরে ভেতরে অপরাধবোধে ভুগতে লাগল, যেন তার কারণে দিদির জীবন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এভাবেই সংসারের ভেতরে অশান্তির ঝড় জমতে শুরু করল। কিন্তু কেউ জানত না, এই ঝড় কেবল গুজবেই থামবে না, বরং একদিন এমন সত্য উন্মোচিত হবে যা পুরো পরিবারকে নাড়িয়ে দেবে। শীতের রাত, বাইরে ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু রত্নার বুকের ভেতর আরও ঠান্ডা, আরও ভারী। বিছানায় শুয়ে সে ছাদের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল, আমি কি সত্যিই কোনো ভুল করেছি? শুধু একজন ছেলেকে তার ভবিষ্যতের পথে দাঁড়াতে সাহায্য করেছি, তাতেই কি এত দোষ? পরের দিন ভোরে উঠেই সে ঠাকুর ঘরে গেল। প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে হাত জোট করল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। রত্নার মনে মনে প্রতিজ্ঞা, আমি কাউকে ভুল বুঝতে দেব না। যদি সত্যিই সমাজের সামনে প্রমাণ দিতে হয়, আমি প্রমাণ দেব যে অর্ণব আমার কাছে কেবল দেবর নয়, ছেলের মতোই। অন্যদিকে অর্ণবও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। কলেজে গিয়ে পড়াশোনায় মন বসত না। বইয়ের পাতা চোখ রাখলেও মনে হতো, আমার কারণে দিদির মানসম্মান নষ্ট হচ্ছে। আমি কি তবে স্বার্থপর? একদিন সন্ধ্যায় অর্ণব বই হাতে রত্নার কাছে এলো। চোখ নামিয়ে বলল, দিদি, আমি ঠিক করেছি, কলেজ ছেড়ে দেব। আর কোনো ঝামেলা চাই না। রত্না চমকে উঠল। কি বলছিস অর্ণব? তুই তো সেই স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছিস। আমি তোকে কখনো ভাঙতে দেব না। অর্ণব ফিসফিস করে বলল, কিন্তু দিদি, তোর জন্য সবাই খারাপ কথা বলছে। তুই তো আমার জন্যই কষ্ট পাচ্ছিস কি? রত্না কণ্ঠ শক্ত করল, শোন অর্ণব, জীবনে সাফল্য পেলে সব গুজব মুছে যাবে। সমাজ তখনই মুখ বন্ধ করবে যখন তুই সবার সামনে প্রমাণ দিবি যে আমি শুধু একজন অভিভাবকের মতো তোর পাশে ছিলাম। তুই পড়াশোনা ছাড়বি না। রত্নার চোখে জল চিকচিক করছিল, কিন্তু কথায় ছিল অদম্য দৃঢ়তা। অর্ণব সেই দৃঢ়তা দেখে মাথা নোয়াল। ঠিক আছে দিদি, আমি প্রতিজ্ঞা করছি, তোর মাথা নত হতে দেব না। এই কথাগুলো শোনার পর রত্নার বুকটা হালকা হল। সে মনে মনে বুঝল, ঝড় আসবেই, কিন্তু ঝড়কে থামানো নয়, মোকাবিলা করাই আমার কাজ। বাড়ির ভেতর এখনও সন্দেহ আর কুটুকথা চলতে থাকে। শ্বশুরের দৃষ্টি করা, স্বামীর মনশঙ্কিত, কিন্তু রত্না আর ভয় পায় না। সে বুঝে গেছে, নিজের সত্য যদি নির্মল হয়, একদিন সেই সত্যই সমাজকে জিতিয়ে দেবে। বসন্তের ভোর, আকাশে রোদের ঝিলিক, গাছে কোকিলের ডাক। আজ অর্ণবের জীবনের সবচেয়ে বড় দিন, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। গ্রামের অনেকেই শহরে এসে ভিড় জমিয়েছে, অর্ণব স্বর্ণপদক পাচ্ছে। স্টেজে ডাক পড়তেই অর্ণব সোজা হয়ে দাঁড়াল। সবাই করতালি দিল। হাতে সার্টিফিকেট আর মেডেল তুলে নেওয়ার পর উপস্থাপক বললেন, অর্ণব, তুমি চাইলে এখন কারও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। অর্ণব মাইকের সামনে গিয়ে এক মুহূর্ত চুপ করে দাঁড়াল। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আজ আমি যা হয়েছি তার পেছনে একটাই মানুষ, আমার দিদি রত্না। সমাজ যাকে নিয়ে প্রশ্ন তুলেছে, সন্দেহ করেছে, তিনি আমার কাছে মা, শিক্ষক আর অভিভাবক। আমি প্রকাশ্যে আজ বলছি, যদি দিদি না থাকতেন, আমি এই মঞ্চে দাঁড়াতে পারতাম না। এই কথাগুলো শুনে পুরো হলে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এল। তারপর বজ্রধ্বনির মতো করতালি। শ্রোতাদের ভিড়ের মাঝেই বসেছিল রত্না। চোখ ভিজে গেছে তার, বুকটা হালকা লাগছে। এতদিনের কষ্ট, অপমান যেন এক মুহূর্তেই মুছে গেল। পাশে বসা স্বামী প্রবীর স্ত্রীর হাত ধরে নরম গলায় বলল, রত্না, আমি আজ বুঝলাম তুই সত্যিই অর্ণবের জীবনে মায়ের ভূমিকা পালন করেছিস। আমি তোকে নিয়ে গর্বিত। শ্বশুর, যিনি একদিন সন্দেহ করেছিলেন, তার চোখেও জল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, রত্না, তুই আমাদের পরিবারের মান রেখেছিস। আজ থেকে তোর নামে আর কেউ প্রশ্ন করবে না। গ্রামের মানুষ যারা একদিন কটুকথা বলেছিল, তারাও এখন রত্নার দিকে তাকিয়ে সম্মানের চোখে মাথা নোয়াল। রত্না মনে মনে বলল, সত্য কখনো লুকিয়ে থাকে না,
সমাজ যতই আঙুল তোলে, যদি মন পরিষ্কার থাকে, একদিন সেই সত্যই আলো হয়ে চারপাশ আলোকিত করে। আকাশে তখন সোনালি রোদ ছড়িয়ে পড়ছে। রত্নার ভেতরেও আলো জ্বলে উঠল।